আসসালামু আলাইকুম। ওকে, আশা করছি শুনতে পাচ্ছ আমাকে। তো দেখো, এটা আমাদের আমাদের এই ক্লাসটা হচ্ছে ওই যে আমাদের মাঝে মাঝে ক্লাস আমি নিতে পারি না বিভিন্ন কারণে। তারপরে মাঝে একবার অনেক বেশ কিছু ক্লাস আমাদের গ্যাপ গেছে, ওই যে ইন্টারনেট ছিল না। তো এগুলোর জন্য জাস্ট একটু এগিয়ে থাকার জন্য একটা করে ক্লাস আমরা প্রতি শুক্রবারে নিচ্ছি। তো এটা তারই অংশ। তো আজকে আমরা পড়বো হচ্ছে রেপ অফ দ্য লকের শর্ট কোশ্চেন। আমরা গতদিন এটা ব্রিফ পড়েছি, আজকে শর্টটা পড়বো। তো চলো আমরা শুরু করি। আমাদের সাজেশন যদি আমরা দেখি তাহলে সাজেশন এইটা, এই প্রশ্নগুলোরই আমরা পড়ার চেষ্টা করব। তো দেখো, শুরুর প্রশ্নটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য অরিজিন অফ দ্য রেপ অফ দ্য লক। রেপ অফ দ্য লক যে রাইটিংটা, এটার অরিজিনটা কি, বা এটা আলেকজান্ডার পোপ এই আইডিয়াটা কোথা থেকে পেলেন। দ্য অরিজিন অফ দ্য রেপ অফ দ্য লক লাইস ইন আ স্মল ইনসিডেন্ট বিটুইন টু ফ্যামিলিজ। বলা হচ্ছে যে এই রেপ অফ দ্য লক যে রাইটিংটা, এটার সোর্স হচ্ছে একটা ছোট্ট ঘটনা, যে ঘটনাটা ঘটে দুইটা ফ্যামিলির মধ্যে। লর্ড পিটার, এ ইয়াং ম্যান, সিক্রেটলি কাট অফ এ লক অফ হেয়ার ফ্রম মিস অ্যারাবেলা পারমর, আ ইয়াং উইম্যান ফ্রম অ্যানাদার রেসপেক্টেড ফ্যামিলি। বলা হচ্ছে লর্ড পিটার নামে একজন ইয়াং ম্যান, সে গোপনে মিস অ্যারাবেলা ফার্মর নামে এক মহিলা, তার চুলের বেনি কেটে দেয়। এবং এই অ্যারাবেলা, সেও একজন ইয়াং উইমেন, এবং সেও একজন একটা বেশ রেসপেক্টেড ফ্যামিলির মহিলা। দিস অ্যাক্ট আপসেট মিস ফার্মার অ্যান্ড হার ফ্যামিলি, কজিং টেনশন বিটুইন দ্য টু ফ্যামিলিজ। বলা হচ্ছে এই যে একটা, এই যে চুল কেটে দেয়া, এইটা মিস ফার্মার অর্থাৎ ওই যে ইয়াং লেডি এবং তার যে ফ্যামিলি, তাদেরকে আপসেট করে, অনেক দুঃখিত করে। এবং এই দুইটা ফ্যামিলির মধ্যে একটা টেনশনের সৃষ্টি করে, মানে একটা গন্ডগোল বেঁধে যায় আর কি। This event was seen as serious, leading to much discussion. এই ঘটনাটা খুবই সিরিয়াস ঘটনা হিসেবে দেখা হয়, এবং অনেক আহ, আলাপ আলোচনা হয় সব দিকে এই ঘটনা নিয়ে। To ease the situation, to ease the situation, a mutual friend, John Carroll, asked Alexander Pope to write a humorous poem about the incident. আচ্ছা, এই যে চারিদিকে যে একটা অস্থির অবস্থা তৈরি হয়ে গেল, দুইটা ফ্যামিলির মধ্যে একটা ঝগড়া বিবাদ লেগে গেল, এই অবস্থাটাকে একটু স্বাভাবিক করার জন্য আলেকজান্ডার পোপের বন্ধু এবং ওই ফ্যামিলিগুলোর বন্ধু আর কি, তো কমন বন্ধু থাকে না। তো এই কমন এক বন্ধু, সে, তার নাম হচ্ছে জন ক্যারেল। সে আলেকজান্ডার পোপকে বলল যে তুমি একটা হিউমারাস বা হাস্যরসাত্মক একটা কবিতা লিখো এই ঘটনার উপরে বেস করে। ওকে, Pope agreed and decided to treat the event lightly, using wit and mockery. বলতেছে পোপ এটা নিয়ে এগ্রি করে যে সে কবিতা লিখবে, এবং সে এই ঘটনাটাকে খুবই হালকা ভাবে নেয়। এবং সে ডিসিশন নেয় যে এই কবিতা লেখার ক্ষেত্রে সে উইট এবং মকারি এইটা ইউজ করবে, অর্থাৎ বুদ্ধি এবং উপহাস, এই দুটো ব্যবহার করবে। হি রোড দ্য রেপ অফ দ্য লক অ্যাজ এ প্লেফুল মক এপিক পোয়েম। এবং তিনি এই কবিতাটাকে একটা মক এপিক, অর্থাৎ একটা এপিকের যে কোয়ালিটি সেটা রয়েছে, এবং একই সঙ্গে এটা একটা মক পোয়েম, মানে ওই যে মকারি উপহাস টাইপের, এবং এটাকে খুবই প্লেফুল, খুবই লাইট একটা কবিতা হিসেবে তিনি এটা লিখেন। Instead of portraying the event as serious, Pope presented it as a grand
but humorous battle between men and women. এটাকে একটা সিরিয়াস ইভেন্ট হিসাবে চিত্রিত করার পরিবর্তে আলেকজান্ডার পোপ তিনি এটাকে একটা গ্র্যান্ড স্টাইলটা তিনি মেনটেন করলেন, কারণ যেহেতু এটা এপিক তিনি বলতেছেন মক এপিক, সেজন্য এপিকের একটা স্টাইল হচ্ছে গ্র্যান্ড হতে হবে। তো এই গ্র্যান্ড স্টাইলটা তিনি মেনটেন করলেন, বাট একই সঙ্গে তিনি আবার এটাতে একটা হিউমারাস ব্যাটেল যুক্ত করে দিলেন। আহ, একটা মহিলা এবং মানে পুরুষ এবং মহিলাদের মধ্যে যে একটা হাস্যরসাত্মক বা রসিকতাপূর্ণ যে যুদ্ধ, সেটা তিনি লাগিয়ে দিলেন। দ্য পোয়েম টার্নড দিস স্মল ইনসিডেন্ট ইনটু অ্যান এপিক স্টোরি ফিল্ড উইথ গডস, গডেসেস অ্যান্ড হিরোইক অ্যাকশনস। এই পোয়েমটা একটা ছোট্ট ইনসিডেন্টকে একটা এপিকে পরিণত করলো, মানে এই পোয়েমটা একটা এপিকে পরিণত হলো একটা ছোট্ট ইনসিডেন্ট নিয়ে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি গড রয়েছে, গডেস রয়েছে, হিরোইক অ্যাকশন রয়েছে, সবকিছু রয়েছে। The poem helped reduce the tension between the two families and made the event seem less important. এই কবিতাটা এই দুইটা ফ্যামিলির ভেতরে যে টেনশন ছিল, যে ঝগড়া বিবাদ ছিল, সেটাকে কমিয়ে দিল, এবং এইটাকে অর্থাৎ এই যে ইভেন্টটাকে সেটাকে লেস ইম্পর্টেন্ট করে দিল। পিপুল ওয়ার্ক পিপুলস ওয়ার্ক সরি পোপস ওয়ার্ক ইজ নাও কনসিডার্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এক্সাম্পলস অফ স্যাটায়ার ইন ইংলিশ লিটারেচার। এবং পোপের এই কাজটা, পোপস দিস ওয়ার্ক, পোপের এই কাজ, এখন এটাকে বিবেচনা করা হয় একটা ইংলিশ লিটারেচার স্যাটায়ারের একটা বড় এক্সাম্পল হিসেবে। তাহলে এই হচ্ছে আমাদের তোমার এই কবিতাটা, এই রেপ অফ দ্য লকের যে অরিজিন সেটা এটা কোথা থেকে আসলো, কোন অনুপ্রেরণা থেকে আলেকজান্ডার পোপ এই কবিতাটা লিখলেন সেটা আমরা জানলাম। এবার আমরা জানি হচ্ছে সেলফ। সেলফ এটার মানে হচ্ছে কাইন্ড অফ সুপার ন্যাচারাল ক্যারেক্টার। হ্যাঁ, এই এই রাইটিংটার আরেকটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে সুপার ন্যাচারাল ক্যারেক্টার ইউজ করা। সেটাকে বলা হয় হচ্ছে মানে এখানে এখানে সুপার ন্যাচারাল যে বিষয় আশয় রয়েছে সেটা। তো বলতেছে, হাউ ডাজ সেলফ ওয়ার্ন বেলিন্ডা অ্যাট দ্য বিগিনিং অফ দ্য রেপ অফ দ্য লক। বলা হচ্ছে এখানে যে সেলফ যে ক্যারেক্টারটা রয়েছে, সে বেলিন্ডাকে এই রেপ অফ দ্য লক যে কবিতার এটা শুরুতে কি বলে সতর্ক করেছিল। In The Rape of the Lock, a sylph named Ariel warns Belinda in a dream. বলা হচ্ছে রেপ অফ দ্য লকের এই কবিতার শুরুতে আমরা দেখতে পাবো যে একটা সিলফ, সে হচ্ছে স্বপ্নের ভেতরে বেলিন্ডাকে সতর্ক করতেছেন, এবং সেই সিলফের নাম হচ্ছে এরিয়াল। He tells her that something terrible might happen to her and that she should be careful. এই এরিয়াল তাকে জানায়, বেলিন্ডাকে, যে কিছু একটা ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে, তো তুমি সতর্ক থেকো। এরিয়েল ইজ কনসার্নড ফর বেলিন্ডার সেফটি বিকজ শি ইজ বিউটিফুল অ্যান্ড মেনি পিপুল অ্যাডমায়ার হার। এরিয়েল সে উদ্বিগ্ন ছিল, টেনশনে ছিল, মানে অ্যাকচুয়ালি কি ঘটতে যাচ্ছে এটা এরিয়েলও জানে না। হ্যাঁ, এরা জাস্ট একটু অনুমান করেছে। তো এই এরিয়েল সে বেলিন্ডার সেফটি নিয়ে অনেক চিন্তিত ছিল, কারণ বেলিন্ডা অনেক সুন্দরী মহিলা এবং অনেক পিপুল তাকে অ্যাডমায়ার করে, মানে তাকে পেতে চায় বলতে পারো। He also explains that many spirits are watching over her to protect her from danger. তিনি আরো বলেন, আমাদের এই এরিয়াল সে আরো বলে যে, আরো বর্ণনা করে যে অনেক স্পিরিট রয়েছে যারা বা সুপারন্যাচারাল ক্যারেক্টার রয়েছে, তারা তাকে দেখতেছে এবং তাকে প্রোটেক্ট করার জন্য, যে কোনো ডেঞ্জার থেকে প্রোটেক্ট করার জন্য তাকে তারা দেখতেছে এবং খেয়াল রেখেছে তার প্রতি। However, Ariel doesn't give her any clear details about what might go wrong. যাই হোক, এরিয়েল এর চাইতে আর বেশি কিছু ডিটেইলে বলেনি আম, বেলিন্ডাকে যে কি ঘটতে যাচ্ছে এই ব্যাপারে। হি অনলি টেলস হার টু বি অ্যালার্ট অ্যান্ড কশাস। তিনি শুধু তাকে বলেছেন যে সতর্ক থাকতে, সজাগ থাকতে এবং সচেতন হতে। After waking up, Belinda doesn't take the warning seriously.
যাই হোক, যখন বেলিন্ডা ঘুম থেকে উঠলো, এবার সে এই স্বপ্নটাকে অত সিরিয়াসলি নিল না। সে গোজ অ্যাবাউট হার ডে, থিঙ্কিং অ্যাবাউট হার বিউটি অ্যান্ড প্রিপেয়ারিং ফর এ পার্টি। সে অন্যান্য দিনের মতো সে তার দিন শুরু করলো। সে একটা পার্টির আয়োজন করলো। সে তার নিজের সৌন্দর্য নিয়ে কথা চিন্তা করছিল, আর সৌন্দর্যের ব্যাপারটা নিয়ে সে চিন্তা করছিল আর কি। এরিয়েল অ্যান্ড দ্য আদার স্পিরিটস কন্টিনিউ টু ওয়াচ ওভার হার। এরিয়েল এবং অন্যান্য যে স্পিরিট গুলো ছিল, তারা সবাই তার দিকে নজর রাখতেছিল। বাট শি ইজ নট অ্যাওয়ার অফ দ্য থ্রেট দ্যাট ইজ কামিং। কিন্তু বেলিন্ডা নিজে তার উপরে যে হুমকিটা আসতেছে সেটার ব্যাপারে সচেতন ছিল না। দ্য ওয়ার্নিং শোজ হাউ দ্য স্পিরিটস ট্রাই টু প্রোটেক্ট হার ইভেন দো বেলিন্ডা ইগনোরস দ্য ডেঞ্জার। এবং যে ওয়ার্নিংটা এরিয়েল দিয়েছিল সেটাই শো করে যে এই স্পিরিটরা সবাই মিলে বেলিন্ডাকে কিভাবে প্রোটেক্ট করতে চায়, কিন্তু বেলিন্ডা নিজে ছিল হচ্ছে এই ডেঞ্জারের ব্যাপারে মানে ইগনোর করতো আর কি, সে কেয়ারফুল ছিল না। এই হচ্ছে, এইভাবেই সেলস বেলিন্ডাকে সতর্ক করেছিল। এবার আসে, হোয়াট ডিড ব্যারন ডিজায়ার টু অবজার্ভ দ্য লকস অফ বেলিন্ডা। বলা হচ্ছে যে এই বেলিন্ডার যে লক, সেই লকটা সে অবজার্ভ করছিল দূর থেকে, বা আহ, এই অবজার্ভ করার জন্য সে কি করেছিল। বেলিন্ডার যে চুলের যে, মানে একটা হয় কি যে একটা মেয়ের সৌন্দর্যের অনেকটা পার্ট জুড়ে থাকে হচ্ছে তার সুন্দর চুল। তো যেহেতু ব্যারন তাকে তোমার দেখতে পারে না, বা ব্যারনের সাথে তার একটা কনফ্লিক্ট শুরু হয়েছে, এই জন্য সে চাচ্ছে যে তার সৌন্দর্যটা কিভাবে কমিয়ে দেওয়া যায়। তো সন্ত্রাসীরা হলে কি করে, বাংলাদেশের সন্ত্রাসীরা কি করে, যে দেখা যাচ্ছে যে ওই আহ, যেমন কয়েকদিন আগে দেখলাম যে এক হাজবেন্ড তার ওয়াইফের একেবারে কপাল থেকে শুরু করে পুরো মানে মুখের এই অংশটা সে কেটে দিয়েছে আর কি। আবার সন্ত্রাসীরা কি করে, অ্যাসিড ছুড়ে মারে। তো এত নৃশংসতা তোর আগেকার যুগে এইভাবে মানে এইসব চিন্তা করতো না আর কি। তারা করতো, এর চাইতেও আরো সিরিয়াস হতো মধ্যযুগীয় যে ব্যাপার স্যাপার, সেগুলো তো ছিলই। কিন্তু ওগুলো তো নাটকে আসবে না বা কবিতায় আসবে না। তো কবিতায় যেটা এসেছে সেটা হচ্ছে, সে আমাদের যে ব্যারন, সে ভেবেছে যে আচ্ছা ওর চুলটা কেটে নেওয়া যাক। তো চুলের একটা বেনি সে কেটে নিচ্ছে। তো এটাই বলতেছে যে ব্যারন, হোয়াট ডিড ব্যারন ডিজায়ার টু অবজার্ভ দ্য লকস অফ বেলিন্ডা। বেলিন্ডার লকটাকে দেখার জন্য, অবজার্ভ করার জন্য ব্যারন কি করার ইচ্ছা পোষণ করলো। ব্যারন ওয়ান্টেড টু টেক বেলিন্ডাস লক বিকজ হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু হার বিউটি। ব্যারন সে তার সৌন্দর্যে, অর্থাৎ বেলিন্ডার সৌন্দর্যে সে একেবারে মোহিত হয়েছিল, এবং যার জন্য মানে আকৃষ্ট হয়েছিল, এবং যার জন্য সে বেলিন্ডার একটা লক চাচ্ছিল। হি স হার হেয়ার অ্যাজ এ সিম্বল অফ হার চার্ম অ্যান্ড গ্রেস। সে চাচ্ছিল, মানে সে দেখেছিল যে তার চুলটা হচ্ছে তার সৌন্দর্যের, বা তার যে মনোমুগ্ধকর যে বিউটি, সেই বিউটির একটা প্রতীক। এবং একই সঙ্গে তার যে গ্রেস, সুন্দর মায়াবী যে চেহারা, সেটারও একটা প্রতীক। হার লক্স মেড হার স্ট্যান্ড আউট অ্যান্ড গেভ হার এ ইউনিক কাইন্ড অফ পাওয়ার ওভার আদার্স। বলা হচ্ছে তার চুলটা, তার এই লকটা তাকে অন্যদের থেকে আলাদা করেছে, এবং তাকে এমন একটা পাওয়ার তৈরি করে দিয়েছে যেটা হচ্ছে অন্যদের উপরে কন্ট্রোল করতে পারে আর কি। সে অন্যদের উপরে সে ক্ষমতা খাটাতে পারে। দেখবা এরকমটা হয় যে তুমি খুব পাওয়ারফুল, সে সময় দেখবা যে দুইটা মেয়ে আসলো, দুইজনই তোমার কাছে হেল্প চাইলো, একজনকে তুমি তাড়িয়ে দিলা, বা বললে যে না ভাই আমি এসবের মধ্যে নাই। আবার একজনে এসে বললো যে ভাইয়া একটু এই কাজটা করে দেন, দেখবা তুমি গলে গেলা। তো এটার কারণ হয় কি, ওই যে পাওয়ার অফ বিউটি। তো এটা বোথ সাইডে হয় আর কি। দ্য ব্যারন বিলিভড, আচ্ছা দা কেন দিয়েছি, ব্যারন বিলিভড দ্যাট কাটিং এ লক অফ হার হেয়ার উড ব্রিং হিম অনার অ্যান্ড ফেম। আমাদের ব্যারন সে ভেবেছে আচ্ছা আমি যদি তার চুলটা কাটতে পারি তাহলে এটা আমার একটা সম্মানের ইয়ে হয়ে যাবে আর কি, এবং ফেম হয়ে যাবে, খ্যাতি হয়ে যাবে। হি ভিউড, মানে নেগেটিভ মার্কেটিং বলে না, নেগেটিভ মার্কেটিং বা নেগেটিভ ব্র্যান্ডিং, এটা হচ্ছে সে নেগেটিভ ব্র্যান্ডিং। সে ওই একটা কাজ করতে পারলে যেটা হবে যে তাকে সবাই চিনবে।
কি ব্যাপার, তোমরা ক্যামেরা অন করতেছো কেন? মিম, বারবার ক্যামেরা অন করতেছো কেন? সরি স্যার, আমার নেট করতেছে তাই। আচ্ছা, ওকে। তো he viewed it as a prize, something that would make him proud and admired by others. সে ভেবেছিল যে এটা তার জন্য একটা প্রাইজে পরিণত হবে, এবং এটা এমন একটা দিনে কাজ হবে যে যেটা তাকে অনেক প্রাউড করবে এবং অন্যরা তাকে প্রশংসা করবে। His desire was not just about the hair itself, but what it represented: beauty, power and control. তার ডিজায়ার ছিল শুধু এটা না যে তার চুলটা সে কেটে নিবে এবং চুলটা তার কাছে থাকবে, এটাই না, বরং সে ভেবেছিল যে এই চুলটা যদি তার কাছে থাকে তাহলে তার কাছে সৌন্দর্যটা থাকলো, শক্তি থাকলো এবং নিয়ন্ত্রণ থাকলো। Baron thought that by having Belinda's lock, he could claim a part of her beauty and gain attention. ব্যারন ভেবেছিল যে বেলিন্ডার এই লকটা যদি তার কাছে থাকে তাহলে হি কুড ক্লেইম এ পার্ট, সে তাহলে একটু দাবি করতে পারবে যে হ্যাঁ বেলিন্ডার একটা সৌন্দর্যের একটা অংশ তার কাছে রয়েছে, এবং সে অ্যাটেনশন গেইন করতে পারবে। His action showed his selfishness and how much he was driven by pride and vanity. তার কাজগুলি দেখিয়েছে তার সেলফিশনেসকে, স্বার্থপরতাকে, এবং একই সঙ্গে সে যে কতটা প্রাইড এবং ভ্যানিটির জন্য মানে পরিচালিত হয়েছে সেটাও দেখানো হচ্ছে। He didn't think about her effect on Belinda. সে আহ, কখনো চিন্তাই করেনি যে অ্যাবাউট দ্য ইফেক্ট অন বেলিন্ডা, অর্থাৎ এই যে তার যে লকটা কেটে ফেলবে এটা বেলিন্ডার উপরে কতটা ইফেক্ট করবে সে সেটা চিন্তা করেনি। অনলি অ্যাবাউট হিজ ওন ডিজায়ার, এবং সে শুধু নিজের ইচ্ছাটাই পূরণ করতে চেয়েছে। দ্য লকস সিম্বলাইজড দ্য ডেলিকেট ব্যালেন্স বিটুইন অ্যাডমাইরেশন অ্যান্ড ইনভেশন। এই লকটা সিম্বলাইজ করেছে, প্রতীকীকরণ করেছে একটা ডেলিকেট ব্যালেন্স, একটা সূক্ষ্ম ব্যালেন্সের দিকে। সেটা হচ্ছে অ্যাডমিরেশন, প্রশংসা, এবং ইনভেশন অর্থাৎ হানা দেয়া। এই দুইটার ভেতরে যেন একটা ব্যালেন্স ক্রিয়েট করেছে। হোয়াট দ্য ব্যারন অ্যাট্রাকশন টার্নড ইনটু এ নিড অফ পজেস সামথিং দ্যাট ওয়াজ নট হিজ। এবং এখানে ব্যারনের যে আকর্ষণটা সেটা পরিণত হয়েছে কোনো একটা কিছু নিজের অধিকারে রাখার জন্য যেটা তার নিজের না। মানে অন্যের কোনো একটা জিনিস নিজের কাছে থাকবে, এটা তার ইয়ে হবে। মানে এটা কিন্তু অনেক সময় এরকম করে, হ্যাঁ, দেখবা যে আমরা দেখতাম আমাদের সময়টাতে আমাদের কিছু ফ্রেন্ড ছিল যারা, এটা এটা সার্বজনীন আর কি, সব যুগেই হয়। কিছু ফ্রেন্ড আছে হয় কি যে সুন্দর হয়তো দুটা মেয়ে যাচ্ছে, সে কি করবে কি তার সামনে গিয়ে একটা সিগারেট ধরাবে, এবং সে এমন একটা পোজ দিবে, এমন একটা ভাব নিবে, মনে হয় যেন ওই মেয়েটা বা ওই মেয়েরা হয়তো বা তাকে দেখে গলে গেল। উল্টোটা ঘটে কি, বরং মেয়েটার যাওয়ার সময় তাকে একটা হয়তো বা গালি দিয়ে চলে গেল। হুম। তখন সে আরো মানে সে যেটা ভেবেছিল তার উল্টোটা ঘটে। উম, আবার আমরা এটাও দেখতাম যে কিছু কিছু ফ্রেন্ডরা আছে জিমে যাইতো। আমাদের আমি তো রাজশাহী কলেজের স্টুডেন্ট ছিলাম, তো রাজশাহী কলেজে জিম আছে, তো তারা জিমে যাইতো। তো ওই হয়তো একদিন দুই দিন গেছে, তারপর থেকে হাত একটু উঁচু করে আর কি হাঁটাচলা করে, মানে ভাবটা এমন যে সে বিশাল কিছু করে ফেলছে। তো এই এই কাজগুলো তারা ওই দেখা যাচ্ছে যে মেয়েদের সামনে গিয়ে একটা ভাব দেখায় যে হ্যাঁ সে জিম করে, এরকম একটা ভাব। তো আলটিমেটলি আমাদের এই ব্যারনও ভাবতেছিল এরকম যে তার যদি একটা চুলের অংশ আমার কাছে থাকে তাহলে কি হবে। সে এত সুন্দরী একটা মহিলা, তার একটা কিছু পার্ট অফ বিউটি সেটা আমার হাতে আছে, তার মানে সবাই আমাকে প্রশংসা করবে, সবাই আমাকে চিনবে, জানবে। কিন্তু এটা যে ওই মেয়েটার উপরে কতটা ইফেক্ট করবে সে সেটা চিন্তা করেনি। ওকে, হাউ ডিড অ্যাম্ব্রিয়েল টেক পজেশন অফ বেলিন্ডা? অ্যাম্ব্রিয়েল সে কিভাবে বেলিন্ডার মানে বেলিন্ডাকে পজেস করলো আর কি। অ্যাম্ব্রিয়েল, the gloomy spirit, descended into the cave of spleen to gain power over Belinda. অ্যাম্ব্রিয়েল সে একটা গ্লুমি স্পিরিট, হয়তো মানে মনমরা টাইপের আর কি। আমরা বলতে পারি মিলানকোলিক, মিলানকোলিক একটা স্পিরিট, মানে এ হচ্ছে সুপার ন্যাচারাল ক্যারেক্টার। সে কেভ অফ স্প্লিন, যেটা ওই যে বলে না যে আন্ডারগ্রাউন্ডের যে রাজ্য, সেখানে সে নামে এবং সেখান থেকে সে
বেলিন্ডার উপরে কিভাবে বেলিন্ডাকে কন্ট্রোল করা যায় সেইটা সে আম, মানে শিখে আসে বা সেই এলিমেন্ট নিয়ে আসে, সেটার পাওয়ারটা পাওয়ার জন্য সে সেখানে যায়। হি ওয়েন্ট থ্রু ডার্ক অ্যান্ড স্ট্রেঞ্জ প্লেস টু রিচ দ্য কুইন অফ কেভ। সে সেখানে যায় এই কেভের যে কুইন তার কাছে, এবং সেটা পৌঁছাতে গেলে পৌঁছানোর জন্য সে অন্ধকার এবং অদ্ভুত সব বিভিন্ন রাস্তার ভেতর দিয়ে সে যায়। শি গেভ হিম এ ম্যাজিক্যাল ব্যাগ অ্যান্ড এ ভায়াল আর কি। তো বলতেছে যে সে, অর্থাৎ এই যে কুইন অফ কেভ, সে তাকে একটা ম্যাজিক্যাল ব্যাগ দেয় এবং একটা শিশি দেয়। উইথ দিস হি রিটার্ন টু বেলিন্ডা, who was already upset after losing her lock of hair. এইগুলো নিয়ে, এই যে এক ব্যাগ ম্যাজিক্যাল সাম ম্যাজিক, তারপরে এই ভায়াল, এগুলো নিয়ে সে বেলিন্ডার কাছে আসে। এবং যে বেলিন্ডা অলরেডি তার এক চুল হারিয়ে, একটা বেনি হারিয়ে, সে অলরেডি আপসেটের অবস্থায় রয়েছে, দুঃখের মধ্যে রয়েছে। When Umbriel arrived, he emptied the bag over Belinda's head, causing her to feel even more angry and sorrowful. অ্যাম্ব্রিয়েল যখন আসে, এসে তার ব্যাগের ভেতর থেকে সে ওই যে সাই, তারপরে হচ্ছে দুঃখ কষ্ট দীর্ঘশ্বাস, এগুলো সে নিয়ে আসছিল ব্যাগে করে আর কি, ম্যাজিক্যাল এলিমেন্ট। তো সেগুলো নিয়ে এসেছে বেলিন্ডার মাথার উপরে সে ঢেলে দেয় বলতে পারো। এবং এইটা বেলিন্ডাকে আরো বেশি অ্যাংরি করে তোলে এবং বেলিন্ডাকে আরো বেশি দুঃখিত করে তোলে, মিলানকলিক করে তোলে। He then used the vial to make her sink deeper into her misery and despair. এরপরে সে ওই ভায়ালটা ইউজ করে, শিশিটা ইউজ করে, এবং সেখান থেকে আরো বেশি তার দুঃখ কষ্ট হতাশা ডিসপেয়ার চোখের পানি, এগুলো সে তার উপরে প্রয়োগ করে। হার ইমোশনস বিকেম ওর্স, তার ইমোশন আবেগ অনুভূতি আরো খারাপ হয়, অ্যান্ড শি লস্ট হার ক্যামনেস অ্যান্ড সেলফ কন্ট্রোল। বেলিন্ডা তখন তার তোমার শান্ত যে অবস্থাটা সেটাকে হারিয়ে ফেলে, অস্থির হয়ে যায়, রেস্টলেস হয়ে যায়। এবং সেলফ কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করার যে অনুভূতি সেটা তার থাকে না, সেন্সর কাজ করে না আর কি। আচ্ছা সুমাইয়া, তুমি তোমার এই ইয়েটা বন্ধ করো, নইলে আমি তো তোমাদের শব্দটা আমার কানে আসতেছে, তো আমার কানে হেডফোন লাগানো, যার জন্য একেবারে বিকট শব্দ শুনতে পাই আমি। আবার ক্যামেরা অন থাকলে অন্যদের ইয়ে হয় আর কি, মনোযোগে সমস্যা হয়। Ambriel didn't physically touch her, but through the magic he received from the cave of spleen, he took control of her emotions and deepened uh, her distress. অ্যাম্ব্রিয়েল তাকে শারীরিকভাবে টাচ করেনি, বরং তার উপরে সে ম্যাজিকটা প্রয়োগ করেছে, যে ম্যাজিকগুলো সে কেপ অফ স্প্লিন থেকে নিয়ে এসেছিল। এবং এটার মাধ্যমে সে তার আবেগ অনুভূতি সেগুলোর উপর কন্ট্রোল নেয়, এবং তার যে দুঃখ কষ্ট ডিস্ট্রেস সেটাকে আরো গভীরতর করে। This emotional change in Belinda was strong and led her to react more intensely to the loss of her lock. এই যে ইমোশনাল চেঞ্জটা হলো, তার উপরে যে জাদু করা হলো এক কথায়, এটা বেলিনটাকে আরো শক্তিশালী করে তুললো। তার ইমোশনাল চেঞ্জটা আরো শক্তিশালী হলো, এবং তার যে হেয়ার লস করেছে সে, তার যে চুলটা যে বেনিটা কেটে নিয়েছে, এইটার ফলে সে আরো বেশি তীব্রভাবে রাগান্বিত হলো বা রিয়াক্ট করা শুরু করলো। এভাবেই পজেস করলো অ্যাম্ব্রিয়েল। পজেস করা বলতে এখানে জাদু করা। অ্যাম্ব্রিয়েল কিভাবে বেলিন্ডাকে জাদু করলো বা পজেস করলো। এসব সব গল্পগুলো নিজের ভাষায় লিখতে হবে। তোমরা ওইভাবেই একটু মাথায় রাখার চেষ্টা করো, নিজের মতো করে লিখতে হবে। হ্যাঁ, শুরুতে একটু লাগাই দিতে হবে যে রেপ অফ দ্য লক ইজ এ ফেমাস মক এপিক বাই, কি নাম, আলেকজান্ডার পোপ। এই কথাগুলো একটু লাগিয়ে দিবে, এটা আমি এর আগেও বলেছি তোমাদেরকে, যে ওই ওয়ার্ড গুলো একটু লাগাই দিবা তোমরা, ওই সেন্টেন্স গুলা। তাহলে দেখবা যে একটু একজন আরেকজনের থেকে ইউনিক হচ্ছে। এবং বাংলাদেশের টিচাররা আলটিমেটলি ওই জিনিসগুলো চায়, যে শুরুতেই একটু রাইটিং বা রাইটার সম্পর্কে একটু বন্দনা করা হোক। ওকে। হোয়াট ডিড ক্ল্যারিসা সে অ্যাবাউট
উইমেন্স গুড সেন্স। ক্ল্যারিসা মেয়েদের ভালো সেন্স সম্পর্কে কি বলেছে? ইন দ্য রেপ অফ দ্য ল, ক্ল্যারিসা এক্সপ্লেইনস দ্যাট উইমেন শুড ইউজ গুড সেন্স অ্যালং উইথ বিউটি। একটা কথা আছে না, এটা এই কথাটা সার্বজনীন। কারণ দেখো, এতদিন আগের রাইটিং, সেখানেও এই কথাটাই বলা হচ্ছে। এটা বলা হয় যে সুন্দরী মেয়েদের মাথায় একটু বুদ্ধি কম থাকে, বলা হয়ে থাকে। তো এখানে ক্ল্যারিসা ওই কথাটাই বলতেছে যে উইমেন শুড ইউজ গুড সেন্স অ্যালং উইথ বিউটি, অর্থাৎ যার বিউটি রয়েছে, সৌন্দর্য রয়েছে, তার গুড সেন্স গুলোও ব্যবহার করা উচিত। শি বিলিভস বিউটি অ্যালোন ইজ নট এনাফ। তিনি বিশ্বাস করেন, অর্থাৎ ক্ল্যারিসা বিশ্বাস করে যে সৌন্দর্য একা এনাফ না, যথেষ্ট না। উইমেন শুড অলসো হ্যাভ উইজডম। মেয়েদের উইজডম বা জ্ঞান থাকা উচিত। সেলফ কন্ট্রোল, নিজের প্রতি কন্ট্রোল থাকা উচিত। অ্যান্ড গুড জাজমেন্ট, এবং ভালো বিচার বিবেচনা বোধ, এটা থাকা উচিত। ক্ল্যারিসা সেইজ দ্যাট দিস কোয়ালিটিস মেক আ উইম্যান মোর ভ্যালুয়েবল। ক্ল্যারিসা বলেন যে এই কোয়ালিটিগুলো একটা মেয়েকে আরো বেশি মূল্যবান করে তোলে। শি পয়েন্টস আউট দ্যাট বিউটি উইল ফেড ওভার টাইম। তিনি পয়েন্ট আউট করেন বা উল্লেখ করেন যে বিউটি একটা সময় চলে যাবে, থাকবে না, বাট এই স্ট্রং মাইন্ড অ্যান্ড ক্যারেক্টার উইল লাস্ট। কিন্তু একটা শক্তিশালী মন, শক্তিশালী ক্যারেক্টার, এটা টিকে থাকবে। ক্ল্যারিসা অ্যাডভাইজেস উইমেন টু ফোকাস অন বিং ওয়াইজ, কাইন্ড অ্যান্ড থটফুল। ক্ল্যারিসা এখানে পরামর্শ দেন যে মেয়েদেরকে যে অবশ্যই জ্ঞান অর্জনের প্রতি ফোকাস করতে হবে, দয়া মায়া বাড়াইতে হবে নিজের ভেতরে, এবং থটফুল হতে হবে এবং চিন্তাশীল হইতে হবে। এই ব্যাপারে আমি আমি নিজেও একটা পরামর্শ তোমাদের উদ্দেশ্যে, মানে সুন্দর অসুন্দর এটা বলতেছি না, তুমি সুন্দরী কিনা বা অসুন্দরী কিনা এটা না, মেয়েদের প্রচুর বই পড়া উচিত। হুম, প্রচুর বই পড়া উচিত। এটা আহ, মানে ওই বিষয়গুলো, যে অনেকেই ভাবে যে মেয়েদের আহ, জ্ঞানের একটু স্বল্পতা রয়েছে, তো এই জিনিসগুলো কাটিয়ে ওঠার জন্যই, যদি থেকেও থাকে, এগুলোকে কাটিয়ে ওঠার জন্য প্রচুর বই পড়তে হবে। এবং বই পড়া মানে ওই শুধু রোমান্টিক বই, ওই কাজী নজরুলের, রবীন্দ্রনাথের, ওই ওর নাম কি, হুমায়ুন আহমেদের এইসব বই না। এইসব বই তোমাকে কথা শেখাবে, এগুলো তোমাকে জ্ঞান দিবে না। এই জ্ঞানের বই কিন্তু এগুলো না। জ্ঞানের জন্য তুমি সাইকোলজিক্যাল বই পড়তে পারো, হিস্ট্রি পড়তে পারো। তুমি পড়বা হচ্ছে আহ বিভিন্ন মোটিভেশনাল বই, সাইন্টিফিক যে বইগুলো, এগুলো এগুলো হচ্ছে জ্ঞান বাড়াবে, লজিক বাড়াবে, আর্গুমেন্টেটিভ করবে তোমাকে। তারপরে তুমি আহ রান্না বান্নার বই পড়তে পারো, তুমি পড়তে পারো সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, সব। আরেকটা জিনিস আছে, এটা ছেলে মেয়ে সবার জন্যই, আমি যেটা বলে থাকি, মানে বই পড়া সবার জন্যই, কিন্তু আমি মেয়েদেরকে রেকমেন্ড করতেছি যে অনেক ক্ষেত্রে মেয়েরা এই জায়গাগুলো থেকে একটু পিছিয়ে থাকে, সেই জন্য। আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে ধরো তুমি বই পড়ার সময় পাও না, এত বই কেনা, এত বই ইয়ে করা ঝামেলা, সেক্ষেত্রে কি করবা? একটা পত্রিকা নিবা। আমি রেকমেন্ড করি প্রথম আলো আর কি। একটা প্রথম আলো পত্রিকা নিবা, হয়তো 10-12 টাকা করে দাম, সারা মাসে গিয়ে 300 টাকা আসবে। এই পত্রিকার সম্পাদকীয় পড়বা প্রতিদিন একটা সময় করে, আধা ঘন্টা 1 ঘন্টা, ওই পত্রিকার সম্পাদকীয় পড়বা। এটা যদি কেউ 6 মাস কন্টিনিউ করে, 6 মাস পরে গিয়ে তার জ্ঞানের অভাব হবে না। এবং এগুলো কিন্তু চাকরির প্রিপারেশনের জন্য এগুলো অনেক কাজে দেয়। তো এই সম্পাদকীয় অনেক মানে বলে না, নিউজ পেপার ইজ এ স্টোর হাউস অফ নলেজ। তো স্টোর হাউস হলেও, স্টোর হাউসের যে জায়গাটায় জ্ঞানটা বেশি থাকে সেটা হচ্ছে ওই সম্পাদকীয়। সম্পাদকীয় যে প্রবন্ধগুলো, নিবন্ধগুলো থাকে, এগুলো হচ্ছে জ্ঞানের স্টোর বলতে পারো। জ্ঞানের স্টোরের যে সেল সেটা, মানে মধুর সেল। দেখবা একটা মৌচাকে সব সেলে মধু থাকে না। হ্যাঁ। তো একটা পত্রিকার ভিতরে সব জায়গায় মধু নাই, জ্ঞান থাকে হচ্ছে ওই জায়গায়। প্রথম পাতায় তো কোনো জ্ঞান থাকেই না। রাজনৈতিক বিভিন্ন আলাপ আলোচনা, খেলার খবর টবর, এগুলো আহ, এগুলো কোনো কিছু না। নিউজ পেপারের ওই মাঝখানে যে সম্পাদকীয় পাতাটা থাকে, এখানে হচ্ছে জ্ঞান থাকে। তো এটা তোমরা পড়ো, এটা দেখবো কাজে দেবে। আচ্ছা। শি অ্যাডস দ্যাট বিউটি শুড নট লিড টু প্রাইড অর ভ্যানিটি। সে আরো অ্যাড করে যে সুন্দরী যারা, তাদের অবশ্যই অহংকার এবং ভ্যানিটি এই দিকে যাওয়া উচিত না। প্রাইড এন্ড ভ্যানিটি, প্রাইড অর ভ্যানিটি মানে অহংকার, সৌন্দর্য নিয়ে অহংকার করা ঠিক না। ইনস্টেড
উইমেন শুড ব্যালেন্স দেয়ার অ্যাপিয়ারেন্স উইথ ইন্টেলিজেন্স অ্যান্ড এ গুড হার্ট। এর পরিবর্তে মেয়েদের উচিত একটা ভালো চেহারার সহিত তাদের মেধা এবং হৃদয়টাকেও আরো সুন্দর করা। বই পড়লেই হৃদয় সুন্দর হয়ে যাবে। আরেকটা জিনিস, নিজের ভেতর কাইন্ডনেসটা বাড়াইতে হবে। Clarissa's message is that good sense helps women navigate life better than beauty alone. ক্ল্যারিসা মেসেজটা হলো যে গুড সেন্স মহিলাদেরকে ভালো লাইফ লিড করতে হেল্প করে, ভালো জীবনে প্রবেশ করতে হেল্প করে, দেন বিউটি অ্যালোন। এবং বিউটি একা এটা করতে পারে না, গুড সেন্স লাগে। শি এনকারেজেস উইমেন টু অ্যাক্ট উইথ ডিগনিটি। সে মেয়েদেরকে এনকারেজ করেন আহ, সম্মানের সহিত কাজ করতে, অ্যান্ড অ্যাভয়েড লেটিং দেয়ার লুকস কন্ট্রোল দেম। এবং তিনি তাদের চেহারাকে, তাদেরকে কন্ট্রোল করতে অ্যাভয়েড করতে পারেন। মানে অনেকে আছে না যে আমি সুন্দর, মানে আমার সৌন্দর্যটা যেভাবে হোক ধরে রাখতে হবে, এই জন্য স্নো পাউডার এগুলো মাখতে মাখতে দিন শেষ। আহ, তো ওইটার বেশি ফোকাস না করে জ্ঞান, কাইন্ডনেস, দয়া মায়া, বিভিন্ন কোয়ালিটি এগুলোতে বেশি ফোকাস করার কথা বলতেছে। বিউটি ইজ ইম্পর্টেন্ট, আবার তিনি স্বীকারও করতেছেন যে হ্যাঁ বিউটি গুরুত্বপূর্ণ, বাট গুড সেন্স ইজ হোয়াট ব্রিংস রেসপেক্ট অ্যান্ড লং লাস্টিং ভ্যালু। কিন্তু গুড সেন্স হচ্ছে এমন যেটা রেসপেক্ট নিয়ে আসে মানুষের প্রতি এবং লং লাস্টিং ভ্যালু তৈরি করে। আমার আহ, আমার একটা মামি আছে। আমি তো একটু বলি তোমাদেরকে। আমার মামিটা এমবিবিএস ডাক্তার। মামিটা বলতে আমার আপন মামি না, নানার বংশের নানার ভাতিজার আর কি বউ। তো নানার ভাতিজাও ডাক্তার, ওই মামাও ডাক্তার। আহ, উম, তারপরে আমার ওই মামিটাও ডাক্তার। তো মামিটা সুন্দরী, আহ, আমরা যেটাকে কাইন্ড অফ বলতে পারি উর্বশী আর কি, লম্বা টল সব দিক দিয়ে আর কি সুন্দরী। একে ডাক্তার, দুই সুন্দরী, তিন ফ্যামিলিটাকে এমন ভাবে কন্ট্রোল করে সে, মানে প্রত্যেকেই তাকে সমানভাবে ভালোবাসে। প্রত্যেককেই সে ভালোবাসে, তার শাশুড়ি, তার ননদ থেকে শুরু করে সবার কাছে সে প্রিয়, বাচ্চা কাচ্চার কাছে সে প্রিয়। আবার বাড়িতে যখন আসে, মানে গ্রামের বাড়িতে যখন আসে, তাদের গ্রামের বাড়িটা আহ, শহরে বাড়ি আছে, তো সেক্ষেত্রে তারা গ্রামের বাড়িটা ওই আদি যে বাড়ি তাদের ছিল ওরকমই রেখেছে, মাটির দেয়াল। তো তারা দেখা যাচ্ছে আগে নিয়মিত আসতো, এখন নিয়মিত আসে না। তো এখন বয়স হয়ে গেছে আর কি। তো আসতো, এসে পুরো বাড়িটা ঈদের আগে এসে ওইটা, ওই ধরো মাটি দিয়ে, আমরা যেটা বলি কি বলে আমাদের এদিকে বলে লেপা আর কি, মাটি ওই যে গুলিয়ে ওইটা দিয়ে ওই যে মা ঘর লেপে আর কি। তো এটা করতো, ঝাড় ঝাঁটা দেয়া, বাড়ি পরিষ্কার করা সব ওই আমি নিজে করতো। এবং তাকে হেল্প করার জন্য হয়তো পাড়া প্রতিবেশী আসতো। এবং এখানে এসে এসে আবার হচ্ছে ঈদের একদিন বা দুদিন পরে বা ঈদের আগেই যখন সে আসে, আসার পরে সে আবার একটা মেডিকেল ক্যাম্পিং হচ্ছে ক্যাম্পিং করে। মেডিসিন বিশেষজ্ঞ তো। তো এসে গ্রামের যারা মহিলারা আছে তারা তার কাছে যায় ওষুধ নিতে। মানে এক কথায় পুরো গ্রামের ভেতরে একটা অন্যরকম একটা আবহাওয়া, মানে আবহাওয়া তৈরি করে যখন উনি আসতেন। এটা আমি যে গল্পটা করতেছি এটা আরো প্রায় 15-20 বছর আগের কথা বলতেছি। 15-20 বছর না, 20 বছর আগের কথা বলতেছি। এখন উনি মুরব্বী হয়ে গেছে আর কি। তো এইরকমটা ছিল। এবং পুরো পাড়াতেই বা গ্রামেই তার একটা সেরকম একটা বন্দনা, এবং যখন আসতো তার বাড়ি থেকে সাধারণ মহিলারা যেন সরে না, মানে তাকে এত হেল্প করতে চায়। এবং পিঠা বানানো থেকে শুরু করে, মানে এক কথায় পারফেক্ট। একই সঙ্গে শিক্ষিত ডাক্তার, প্রফেশনাল, আবার এই যে সবাই তাকে ভালোবাসে, সে সবাইকে ভালোবাসে, সবার জন্য গিফট নিয়ে আসে। আবার পিঠা বানানো মানে কালচারাল যে বিষয়গুলো, সেগুলো সবকিছু ওকে। তো এগুলো এগুলো হচ্ছে মানে কি বলে, ড্রিমি আচরণ। একটা মানুষের বিহেভিয়ারটা কেমন হতে হবে, এগুলো হচ্ছে মানুষ স্বপ্ন দেখে যে এরকম হওয়া উচিত। কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি তার উল্টাটা, তাই না? যাই হোক, এবার আসে আমরা এটা দেখলাম। এবার আসি আমরা এখানে, আমাদের কিন্তু সুযোগ আছে তাই না? আমরা আমরা যারা মেয়ে এবং ইংলিশ লিটারেচারে পড়ি, তোমরা যাই বলো, যে যতই বলো, ইংরেজির চাইতে ভালো সাবজেক্ট নাই। হ্যাঁ, তুমি হয়তো বলতে পারো যে কেমিস্ট্রি থেকে অনার্স মাস্টার্স করেছে কেউ, হয়তো ম্যাথে করতেছে, তারা হয়তো বিজ্ঞানী সায়েন্টিস্ট এসব কিছু হচ্ছে। কিন্তু ইংরেজিতে অনার্স করা এটা কিন্তু
অন্য রকমের একটা ইয়ে। এইটা তোমরা ফিল করতে পারবা যখন হচ্ছে জব লাইফে যাবা, তখন তোমাদের প্রতি দেখবা যে একটু কেমন যেন একটু আলাদা করে দেখবে। হুম। তো এগুলো ফিল করা যায় তখন। তো তোমরা তোমরা যেহেতু উচ্চশিক্ষিত অবশ্যই, এবং এরপরে নিজেদের ভেতরে যদি এই কোয়ালিটি গুলো গ্রো করতে পারো, আমি যতক্ষণে যে আমার মামির ব্যাপারে যেগুলো বললাম, দেখবা যে অন্য রকমের একটা হ্যাপি লাইফ লিড করতে পারবা। আর যদি এরকমটা হয় যে আরে আমি এত পড়াশোনা শিখছি, আমি পিঠা বানাবো, হুম, আমি আমার হাজবেন্ডকে নিয়ে ঢাকায় বাসায় থাকবো, আহ, শ্বশুর শাশুড়ি যাবে, আমি ভালো আচরণ করব না, তাহলে সেটা আলাদা আর কি। ম্যাক্সিমামরাই তাই, সেরকমটাই হয়। তো এটা কিন্তু একটা অন্য রকমের ফিল দেয় আর কি। এবং লিটারেচার পড়া হয় আমাদের মানসিক গুণাবলী বিকাশের জন্য। তো এটা যদি করতে পারো তাহলে কিন্তু অন্য রকমের একটা ইয়ে পাবা, ভ্যালু পাবা। যাই হোক, হাউ ওয়াজ দ্য লক ডিসঅ্যাপিয়ার্ড। যাই হোক, কিভাবে আমাদের এই বেলিন্ডার যে মাথার চুল লকটা, এটা হারিয়ে গেল। এটা একটা সময় হারিয়ে যায়, হ্যাঁ, এটা কিভাবে হারিয়ে গেল এবার আমরা দেখবো। ইন দ্য রেপ অফ দ্য লক অফ বেলিন্ডাস হেয়ার disappears ইন এ ম্যাজিক্যাল অ্যান্ড সারপ্রাইজিং ওয়ে। একটা জাদুকরী এবং অবাক করা একটা ওয়েতে তার এই চুলের যে বেনিটা সেটা অদৃশ্য হয়ে যায়। আফটার এ ফায়ার্স আর্গুমেন্ট বিটুইন বেলিন্ডা অ্যান্ড দ্য ব্যারন কেন আসছে অ্যান্ড ব্যারন, দ্য স্পিরিটস লেড বাই এরিয়েল ট্রাই টু ইন্টারভেন। বলা হচ্ছে একটা ভয়ঙ্কর রকমের ঝগড়া লেগে যায় বেলিন্ডা এবং ব্যারনের মধ্যে। এবং এইখানে স্পিরিটরা রয়েছে, তাদেরকে হচ্ছে লিড দেয় হচ্ছে এরিয়েল। তারা কি করে, এই ইন্টারভেন করার চেষ্টা করে, জিনিসটাকে সলভ করার চেষ্টা করে। এ নর্মস নেমড অ্যাম্ব্রিয়েল কজ causes confusion but nothing can return the law। এখানে এই যে অ্যাম্ব্রিয়েল, সে একটা নম বা জিনম বলতে পারো। সে হচ্ছে একটা বামন আকৃতির লোক, ডোয়ার্ফ টাইপের। তো সে কনফিউশনটা তৈরি করে, কিন্তু যাই হোক কোনো কিছুই আর এই লকটাকে রিটার্ন করতে পারে না, ফিরিয়ে আনতে পারে না। মানে সবাই ভাবে যে হয়তোবা সে হয়তোবা কোনো কারণে কোনোভাবে হয়তোবা ম্যাজিক ট্যাজিক করেছে, কিন্তু এরকমটা না। সাডেনলি দ্য লক অফ হেয়ার ইজ লিফটেড ইনটু দ্য স্কাই বাই অ্যান আননোন ফোর্স। হঠাৎ করে এই লক অফ হেয়ারটা আকাশের উপরে উঠে চলে যায়, একটা আননোন ফোর্স যেন এটাকে নিয়ে চলে যায়। ইট ascends higher and higher until it vanishes from sight। এইটা আকাশের উপরে উঠতেই থাকে, উঠতেই থাকে, এবং একটা সময় গিয়ে এটা আমাদের চোখের সামনে থেকে চোখের দৃষ্টিসীমার বাইরে চলে যায় আর কি, ভ্যানিশ হয়ে যায়। আলেকজান্ডার পোপ দ্য পোয়েট প্লেফুলি সাজেস্ট দ্যাট দ্য লক মাইট হ্যাভ জয়েন্ট দ্য স্টার্স বিকামিং ইমর্টাল ইন দ্য হেভেন্স। আলেকজান্ডার পোপ এটা খুব প্লেফুলি হচ্ছে সাজেস্ট করে যে এই লকটা তোমার আকাশে উঠে চলে গেছে, তারা স্টারদের সাথে জয়েন করেছে, এবং তারা ইমমর্টাল হয়ে গেছে ইন হেভেনে। তারা আকাশে চলে গেছে বা স্বর্গে চলে গেছে, এরকমটা বলে। এবং সেটা যে বেশ কৌতুকপূর্ণ ভাবে বলতেছে আর কি, প্লেফুলি বলতেছে। বাই এন্ডিং দ্য স্টোরি ইন দ্য আনএক্সপেক্টেড ম্যানার, পোপ emphasizes দ্য লাইট অ্যান্ড হিউমারাস নেচার অফ দ্য পিপল। বলা হচ্ছে যে এই গল্পটা যখন শেষ হচ্ছে তখন আচ্ছা, বাই এন্ডিং দ্য স্টোরি ইন দিস আনএক্সপেক্টেড ম্যানার, এভাবে অপ্রত্যাশিত ভাবে এই যে গল্পটা শেষ হচ্ছে, এটার মাধ্যমে পোপ আসলে জোর দিচ্ছেন দ্য লাইট অ্যান্ড হিউমারাস নেচার অফ দ্য পোয়েম। এই কবিতার যে তুচ্ছ এবং তোমার একটা রসিকতাপূর্ণ হিউমারাস একটা নেচার রয়েছে, সেটার উপরে জোর দিচ্ছেন। The disappearance of the log symbolizes the triviality of the entire conflict and reminds the reader that they are this is a playful mockery of high society's vanity। এই যে লকটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, এইটাই সিম্বলাইজ করতেছে যে এই কনফ্লিক্টটা খুবই ট্রিভিয়াল, খুবই তুচ্ছ ছিল। চুল কেটে নেওয়া এটা খুবই তুচ্ছ ছিল। এবং যদিও এভাবে চুল কাটা তোমার কাইন্ড অফ হেনস্থা করা, ফিজিক্যাল অ্যাসল্ট, কিন্তু তারপরেও
এটা তৎকালীন সময়ে ওই সমাজে আসলে এটা তুচ্ছ একটা ঘটনা। এবং এটা একই সঙ্গে রিডার আমরা যারা রয়েছি তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে এই নাটকটা এই রাইটিংটা মূলত একটা কৌতুকপূর্ণ, হাস্যরসাত্মক এবং যেটা সমাজের হাই সোসাইটির যে অহংকারটা সেটাকে নিয়ে কৌতুক করেছে বা রসিকতা করেছে আর কি। তো এই হচ্ছে এইটা। এরপরে আর একটা প্রশ্ন পড়ি। হাউ ডিড বেলিন্ডা সেট অফ হ্যাম্পটন কোর্ট প্যালেস? বেলিন্ডা হ্যাম্পটন যে কোর্ট প্যালেস রয়েছে, রাজপ্রাসাদ রয়েছে, সেইখানে তার মানে তাকে কি রূপে দেখা গেল বা তার সাজসজ্জা কেমন ছিল সেগুলো আমরা বলতেছে। বেলিন্ডা's arrival at Hampton Court Palace in the Rape of the Lock is filled with grace and charm. অর্থাৎ তাকে খুবই ইনোসেন্ট, গ্রেসফুল দেখাচ্ছিল এবং একই সঙ্গে খুব মনোমুগ্ধকর দেখাচ্ছিল, চার্মিং দেখাচ্ছিল সে যখন এই হ্যাম্পটন কোর্টে গিয়েছিল। এসে যখন সে পৌঁছালো তখন তাকে এরকম দেখাচ্ছিল। শি অ্যাপিয়ার্স লাইক আ কুইন, তাকে দেখতে একেবারে রানীর মতো লাগছিল, ক্যাপচারিং এভরি ওয়ানস অ্যাটেনশন। এবং সবার অ্যাটেনশন সে ক্যাপচার করেছিল, মানে সবাই তার দিকে নজর। বেলিন্ডাস বিউটি অ্যান্ড এলিগেন্স লাইট আপ দ্য প্লেস। বেলিন্ডার সৌন্দর্য এবং তার যে আভিজাত্যতা, এইটা এই জায়গাটাকে যেন একেবারে আলোকিত করে তুলেছিল। দ্য প্যালেস, এ সিম্বল অফ রয়্যালটি অ্যান্ড গ্র্যান্ডর, কমপ্লিমেন্টস হার প্রেজেন্স। বলা হচ্ছে এই যে প্যালেসটা, এই যে রাজপ্রাসাদটা, যেটা রাজকীয়তার একটা প্রতীক এবং জাঁকজমকপূর্ণতার একটা প্রতীক, কমপ্লিমেন্টস হার প্রেজেন্স, এবং সেখানে সে যখন গেল এখানে যেন একটা পরিপূরক হিসেবে সে কাজ করলো। মানে এক কথায় ওই রাজকীয়তা, ওই জাঁকজমকতাকে যেন তার সৌন্দর্য আরো বাড়িয়ে দিল আর কি এটাকে। শি ইজ দ্য সেন্টার অফ অ্যাটেনশন, সবার তার দিকে নজর, সে সবার নজরের কেন্দ্রে রয়েছে। অ্যান্ড হার অ্যাপিয়ারেন্স অ্যাড টু দ্য লাইভলি অ্যাটমসফিয়ার, এবং তার অ্যাপিয়ারেন্সটা, তার উপস্থিতি, তার চেহারা, এটা ওই পরিবেশটাকে অনেক প্রাণবন্ত করে তুললো। পিপল অ্যারাউন্ড হার অ্যাডমায়ার হার লাভলি লুক, তার চারিপাশের মানুষগুলো তার চমৎকার সৌন্দর্যটাকে প্রশংসা করা শুরু করলো। অ্যান্ড শি মুভস উইথ কনফিডেন্স অ্যান্ড পয়েজ, এবং সে এখানে খুব কনফিডেন্টলি চলাফেরা করতে থাকলো এবং একই সঙ্গে অনেক হচ্ছে তোমার পয়েজ নিয়ে, বা আমরা আমরা এখানে পয়েজ ঠিক না, এখানে পোজ আর কি বলতে পারবো। তে বেশ পোজ দিতে থাকলো। যদিও পোজের বানানটা হচ্ছে POAC, POAC, তবে এখানে তোমার POIAC দিয়ে এটাকে বোঝানো হচ্ছে কাইন্ড অফ ভদ্রতা বা সামঞ্জস্যতা, এগুলো মেনটেন করে চলা বা নিজের ওজন বুঝে চলা। মানে হয় না যে তোমাকে কেউ একজন বললো যে নাচনি, মানে তুমি কি বলে এটাকে, নাচনি বুড়ি ঢোলের বাড়ি দিলে তুমি নাচতে লেগে গেলে, ব্যাপারটা এরকম না। আমাদের ওখানে সে খুব কনফিডেন্টলি এবং খুব গাম্ভীর্যতা, নিজের যে সৌন্দর্য সেটার যে একটা স্টাইল মেনটেন করা, ওজন মেনটেন করা, সেটা সে মেনটেন করে চলতে শুরু করলো আর কি। হার অরা মেক্স এভরিওয়ান অ্যারাউন্ড হার অ্যাপিয়ার মোর ভাইব্রেন্ট অ্যান্ড লাইভলিয়ার। তার যে চেহারার যে দ্যুতি, অরা মানে দ্যুতি আর কি বলতে পারো, তো সেইটা ওই তার চারিপাশের সবার ভেতরে এক ধরনের বলতে পারো প্রাণবন্ততা নিয়ে আসলো। This setting of Hampton Court matches her splendid personality, and her charm brings even more life to the surroundings. আচ্ছা, দিস সেটিং অফ হ্যাম্পটন কোর্টের এই যে সেটিংটা ম্যাচেস আর স্প্লেন্ডিড পার্সোনালিটি, আমাদের যে বেলিন্ডার যে চমৎকার যে পার্সোনালিটি ছিল এটার সাথে করে ম্যাচ করে গেল। মানে তার চেহারা সৌন্দর্যের সাথে তোমার হ্যাম্পটন কোর্টের যে একটা সৌন্দর্য, এই সবকিছু যেন মিলে গেল। মানে রানী যেন তার আহ, রাজপ্রাসাদে এসেছে এরকমটা। অ্যান্ড হার চার্ম ব্রিংস ইভেন মোর লাইফ টু দ্য সারাউন্ডিং, এবং তার সৌন্দর্যটা তার চারিপাশে যেন আরো বেশি প্রাণবন্ত করেছে, জীবন অ্যাড করেছে। দ্য ডেসক্রিপশন শোস হাউ বেলিন্ডাস বিউটি হারমোনাইজ উইথ দ্য গ্র্যান্ডর অফ দ্য প্যালেস, ক্রিয়েটিং এ ম্যাজিক্যাল সেন্স। এই যে ডেসক্রিপশনটা তার সৌন্দর্যের,
এইটা দেখাচ্ছে যে বেলিন্ডার সৌন্দর্য কিভাবে আহ, এই রাজপ্রাসাদের যে গ্যাঞ্জরের সাথে, রাজপ্রাসাদের যে জাঁকজমকতার সাথে কিভাবে মানিয়ে নিয়েছে, হারমোনাইজ করতেছে, এবং এখানে একটা ম্যাজিক্যাল সিন যেন তৈরি করেছে। এভরি আই টার্নস টুয়ার্ডস হার, প্রত্যেকটা মানুষের চোখ তার দিকে। অ্যান্ড শি বিকামস দ্য স্টার অফ দ্য মোমেন্ট, এবং ওই মোমেন্টের, মুহূর্তের সে স্টার, নক্ষত্র। হার প্রেজেন্স অ্যাট দ্য প্যালেস এলিভেটস দ্য সেটিং, তার উপস্থিতিটাই ওই প্যালেসের সৌন্দর্যটাকে বাড়িয়ে দিয়েছে, এলিভেট করেছে, সেটিংটাকে এলিভেট করেছে, মেকিং ইট অ্যান এনচান্টিং এক্সপেরিয়েন্স ফর এভরি ওয়ান প্রেজেন্ট। এবং ওইখানে যারা উপস্থিত ছিল তাদের সবারই জন্যই একটা মন্ত্রমুগ্ধকর পরিবেশ যেন ক্রিয়েট করেছিল। মানে ব্যাপারটা এরকম যে হয় না যে একটা বিয়ে বাড়িতে গেছো, নতুন বিয়ে, তোমার ভাইয়ের বিয়ে, ওখানে গিয়ে দেখলা যে অনেকগুলো বেআইন শাল আছে, ওর ভেতরে একটা দুইটা খুব মানে ভালো লেগে গেল। তো ওইখানে যে একটা প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়ে যায়, বা মেয়েদের ক্ষেত্রেও যেটা হয় যে ওই যে হলুদ টলুদ পরাইতে গেছো, গিয়ে দেখতে তো সুন্দর সুন্দর কয়েকটা বেয়া হিসাব আছে, ব্যাস ওইখানে যে একটা প্রাণবন্ত অবস্থা তৈরি হয়, ঠিক ওই রকম একটা প্রাণবন্ত অবস্থা তৈরি হলো আমাদের এই বেলিন্ডার এই জায়গাটাতে, হ্যাম্পটন কোর্টে। বেলিন্ডা যখন আসলো, ওইখানে সবার ভেতরে একটা প্রাণচাঞ্চলতা শুরু হয়ে গেল। তো ব্যাপারটা এটাই আর কি। আচ্ছা, আজকে এই কয়েকটাই থাক, আমরা সামনের দিনে 8, 9, 10, 11, 12, 13, 14, অনেকগুলো আছে সামনের দিন, আমরা এগুলো পড়বো। এগুলো পড়ার পরে যদি সময় পাই তাহলে আমরা ব্রড কোশ্চেন পড়বো। তো আজকে এই কয়েকটাই থাক, 7টা পড়লাম। আচ্ছা, এখন বলো তোমাদের কারো কিছু বলার থাকলে। আর তোমরা কেউ মাইন্ড করো না, হ্যাঁ, আমি আবার ওই তোমাদেরকে বই টই পড়তে বললাম, এগুলো মাইন্ড করো না। এগুলো জাস্ট, বা ওই যে আমি আমার একটা মামির গল্প বললাম, হ্যাঁ, এগুলো আমি আমি যেহেতু ভিডিও এডিট করি না তোমাদের এগুলো, তো এই জন্য এগুলো থেকে যাবে এবং এগুলো আমি দিয়ে দেবো, এগুলো কাট করবো না। আর তবে আমি একটু এই যে যে পরামর্শটা তোমাদেরকে দিলাম, এইটুকু আমি কাট করে নিব, তারপর আমার মামির যে বর্ণনাটা এটাও কাট করে নিব, নিয়ে আমি অবশ্য আলাদা করে পোস্ট করব, যাতে করে এটা আলাদা একটা মেসেজ যায় আর কি, ইউটিউবে দিব। তো এটা তোমাদের ইয়ে থাকবে না, উপস্থিতি থাকবে না। যাই হোক, এখন বলো কারো কিছু বলার থাকলে। ওকে, তো ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই, কালকে আবার তোমাদের ক্লাস আছে, কালকে জয়েন করো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।